কুমিল্লা বিহার থেকে ভোটের সময় স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। আমার সঙ্গে আজ যোগ দিয়েছেন দুজন অধ্যাপক আমির আলী চৌধুরী এবং অধ্যাপক মমিনুল হক। আপনাদের দুজনকেই ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এই ভোটের সময়। আমি আমির আলী স্যার, আপনার কাছে যেতে চাই যে এই যে কুমিল্লার যে বিকাশ, এই আপনার কুমিল্লাতে এই মানে এই কৈশোর থেকে এই প্রবীণ বয়স পর্যন্ত আসতে আপনার পর্যবেক্ষণ বলেন। প্রথমেই বলতে হয় যে আমি যে জায়গাটায় বসে আপনি আমাদের সঙ্গে কথা বলছেন, এটাই তো এক ঐতিহ্য সমৃদ্ধ এক জায়গা। শালবন বিহারে বসে আমরা কথাবার্তা বলছি। শিকড় সন্ধানে যদি আমরা বলি তাহলে তো এখানে আসতে হয় আগে আমাদের। তার মানে এটা বোঝায় যে কুমিল্লা অনেক পুরনো একটি শহর। শালবন বিহারকে যদি ধরি, 1000 বছর আগের ঐতিহ্য, সেখান থেকে তার শুরু। এবং এরই সূত্রপাতে কুমিল্লা শহরে যখন নাকি সারা বাংলাদেশে কোন শহর, ঢাকা, চট্টগ্রাম বা রাজশাহী, খুলনা, কোন অঞ্চলে অনেক পুরনো প্রত্নতত্ত্ব নিদর্শন হয়তো কোথাও কোথাও আপনারা পাবেন, কিন্তু সব জায়গায় না, বাগেরহাটে আছে। তো কুমিল্লা শহরে কিন্তু শহর হিসেবেও কুমিল্লা শহরে কিন্তু অনেক পুরনো প্রাচীন স্থাপনা আছে। আজকে যে কুমিল্লা যে জায়গাটা আমরা এসেছি, কুমিল্লায় কিন্তু বরাবরই অনেকগুলো দিক থেকে কুমিল্লা কিন্তু একটা ইয়ে ছিল। যেমন সংস্কৃতির কথা বলবো, সাহিত্যের কথা বলবো। এখানে সংস্কৃতি চর্চাটি, গানের সঙ্গীত, সংস্কৃতি চর্চা, সাহিত্যের চর্চা, অনেকে বিখ্যাত সব সাহিত্য বলা যায় এখান থেকে, যারা নাকি পরবর্তীতে দেশ বিভাগের পর অনেকে চলে গেছেন কলকাতায়। উদাহরণস্বরূপ বলতে পারি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কথা। তো এই ধরনের আরো অনেকে আছেন। এবং চলচ্চিত্র জগতে সুশীল মজুমদার, আপনারা জানেন যে হসপিটাল বিখ্যাত একটি চলচ্চিত্র তিনি পরিচালনা করেছিলেন, যেখানে নাকি অশোক কুমার ছিলেন নায়ক আর সুচিত্রা সেন নায়িকা। সুশীল মজুমদার নিজে এসেছেন কুমিল্লাতে, তাদের বাড়ি তো আমাদের 14 গ্রামের ওদিকে। জায়গাটার নাম কি জানি, এই মুহূর্তে আমার মনে পড়ছে না গ্রামটার নাম। যাই হোক, তিনি ওখানকার। তারপরে এখানে কুমিল্লা শহরে যে ওই যুগে বহুত ব্রিটিশ পিরিয়ডের আগে থেকেই এখানে লাইব্রেরি ছিল, বসন্ত স্মৃতি পাঠাগার, অমূল্য স্মৃতি পাঠাগার, বহু বছর আগে। এটা কিন্তু একটা ঐতিহ্যের মধ্যে আসে। কিন্তু আমি স্যার আপনার কাছে আবার ফিরবো। আমি একটু মনিরুল হক স্যার আপনার কাছে যেতে চাই। এই যে স্যার যেরকম বলে তার দীর্ঘ যাত্রার কথা বললেন কুমিল্লা শহরকে দেখার, আপনি এই শহরের বর্তমান যে অবস্থা, আপনিও ছাত্র, কিন্তু আপনারও তো যাত্রা একদমই কম না। সেই হিসাবে কুমিল্লা শহরের বর্তমান অবস্থা স্যার যেভাবে বর্ণনা করছেন, ঐতিহ্য এবং বর্তমান। আমি তো একসময় ভিক্টোরিয়া কলেজেরই ছাত্র ছিলাম। স্যার আমার সরাসরি শিক্ষক ছিলেন। তো ভিক্টোরিয়া কলেজ সম্পর্কে যে আশেপাশে এই জাতীয় কোনো কলেজ আর ছিল না। তো এখানে যারা গুরুজন যারা ছিলেন, আক্তার হামিদ খানের মতো প্রিন্সিপাল, মনীন্দ্র বাবুর মতো ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট ম্যাথমেটিক্সের, ওনার মতো গুণী শিক্ষকরা ছিলেন। পরবর্তীতে স্যারদের মতো শিক্ষকরা যারা ছিলেন, আমরা যখন ক্লাস যেতাম তখন স্যারদের এই যে ক্লাসে যাওয়ার, এই যে ওনারা যেতেন আসতেন, যে একটা ডিসিপ্লিন আমরা দেখছি, পাংচুয়ালিটি আমরা যেটা দেখছি, আগেও যেতেন না পরেও যেতেন না, খুব রেডি থাকতেন। এই যে পাংচুয়ালিটি জিনিসটা আর কি, এই জিনিসটা খুব আমার স্মৃতিতে এখনো কিন্তু আছে। স্যারেরা এক একজন এক এক ভঙ্গিতে স্যারেরা পড়াতেন। মোবাশ্বের আলী স্যার বাংলা পড়াতেন এক এক ভঙ্গিতে, আমির আলী স্যার পড়াতেন একভাবে। তারপরে ইংরেজির ইয়ে কি স্যার, যে কি নাম যে মারা গেল, না 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 ইয়ে স্যার, এই যে ননীগোপাল এনজিরা ছবি আইকা আইকা উনি পড়াতেন আর কি। এগুলো আমাদের স্মৃতিতে এগুলো ভাসে। আর শহর, আর এই শহরটা তখন অবশ্যই তখন একটা জেলা শহর হিসাবে এখানে একটা ইয়ে আছে, জজ কোর্ট আছে, খুবই বিজ্ঞ লয়াররা সেখানে।
আমার একটা বিরতিতে যেতে হচ্ছে স্যার, আমি বিরতি থেকে ফিরে এসে আপনাদের সঙ্গে কথা বলবো এখন যে বসবাস করছেন কতটা বসবাসের উপযোগী এই শহর। কারণ এই শহরেই তো আপনারা বড় হয়েছেন, এখানেই সেখানে এই যে একটা সময় হয়তো ওই যে বলে না সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে, অসহনীয় হয়ে যাচ্ছে, এরকম বলা হয়। আমরা যারা নগরে বসবাস করি, নগরে জনসংখ্যা বেড়েছে, নগরে যানজট বেড়েছে। আমরা অনুষ্ঠান শুরুর আগে বলছিলাম যে অনেক বহুতল ভবনও তৈরি হয়েছে, সবকিছু মিলে শহরে বসবাস করতে এখন কিরকম লাগছে সেটা শুনবো। এই শহরে বসবাস করতে আপনি কতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি যদি বলি সত্যি কথা বলতে কি, অন্তত ঢাকা থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এখন। ওই রাজধানীর সঙ্গে তুলনা করলে কিন্তু আগে এবং বর্তমান আপনারা জানেন যে এখানে যে সমস্ত অনেক সিএসপি অফিসাররা অনেকে এখানে, বা যারা ডিসি হিসেবে যারা এখানে এসেছেন বদলি হয়ে, অনেকে কিন্তু এখানে জায়গা কিনে বাড়ি করেছেন এখানে কুমিল্লায়। এখন এটা ঠিক যে প্রয়োজনের তাগিদেই এখন দালান কোঠা উঠছে, জায়গা তো নেই, এখন হাই রাইজ বিল্ডিং হচ্ছে আকাশমুখী। এর না হয় উপায়ও নেই, এর না হয় উপায়ও নেই। পরিকল্পিত ভাবে হচ্ছে, কতটা পরিকল্পিত ভাবে হচ্ছে এখন এটি প্রশ্নটা এখানে যে পরিকল্পিত ভাবে হচ্ছে কিনা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পরিকল্পিত ভাবে হচ্ছে না। সবচেয়ে বড় কথা হলো যে রাস্তাগুলো অত্যন্ত সংকীর্ণ, তো ড্রেনেজ সিস্টেমের কোনো তার ব্যবস্থা রাখে নাই। এত সাংঘাতিক, দিনের পর দিন তো মানে গাড়ির এই সমস্ত বাড়ছে, গাড়ি মানে গাড়ি ব্যবহার করার মতো সে ক্রয়সীমার মধ্যে এসে যাচ্ছে অনেকের। হ্যাঁ, এখন উচ্চ মধ্যবিত্ত যারা, মধ্যবিত্তর মধ্যেও অনেকে গাড়ি নিচ্ছে আজকাল, তো ক্রমান্বয়ে এটি বাড়লে পরে আমি সেই চিন্তাই করি যে আগামী 10 বছর পরে কি হবে, চলাটাই দায় হয়ে যাবে। প্রসঙ্গ না, এখানে আমি কথা রয়ে গেছে এখানে, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এখানে একটা প্রবলেম হলে গিয়ে জলাবদ্ধতার কথা বলা হয়েছে। হ্যাঁ, আমি তো রাস্তাঘাটের কথা বলেছি নেরো, কিন্তু জলাবদ্ধতার ব্যাপারটি এখানে আমি একটু ভিন্ন মত পোষণ করি। যে অনেকে বলেন যে জলাধার গুলো সমস্ত ভরাটে যাচ্ছে, কিন্তু আমার কথা হলো এই যে এটা আমি মনে করি ব্যাকডেটেড এটা চিন্তা ভাবনা, ধারণা। জলাধার দিয়ে কি আপনি পানি করতে পারবেন? কতটুকু পানি আপনি জলাধারের মধ্যে আটাবেন? আর অনেক জলাধার আগের মতো সেই ধান ক্ষেত নিয়ে ভরাট হয়ে গেছে। জলাধার একসময় যদি ভরাট হয়ে যায়, মানে বর্ষার সময় সে জলাধার ভরেতে উপচে যে পানিটা যাবে কেমন করে, কোথায় যাবে? মেন প্রবলেমটা কিন্তু জলাধার নয়, মেন প্রবলেমটা হলো যে ড্রেনেজ সিস্টেম। ড্রেনেজ সিস্টেমটা আমাদের জন্য, কুমিল্লার জন্য একটা মানে আমাদের দুর্ভাগ্য যে আমাদের যে নদীটি সাধারণত নদীর দিকে প্রবাহিত হওয়ার কথা ড্রেনগুলো, কিন্তু গুমতি নদীর বেডটা আমাদের শহর থেকে উপরে আছে, আমাদের শহর থেকে উপরে, যার ফলে এটা হ্যাঁ আমাদের শহরের নিচে। এই আমাদের একটা বিরাট প্রবলেম হয়ে গেছে এখন, জলসীমার নিচে। হ্যাঁ, জলসীমার নিচে, এবং কাজে এটা একটা আমাদের জন্য বিরাট প্রবলেম। এটাকে যদি সমাধান করতে হয় বেশ কিছু ব্যয় সাপেক্ষ ব্যাপার, এটাকে আমাকে অনেকদূর পর্যন্ত ডাকাতে নদী নিয়ে ফেলতে হবে। আচ্ছা, আমি স্যার আপনার কাছে ফিরবো। আমি একটু মনিরুল হক চৌধুরী স্যারের কাছে যেতে চাই যে স্যার যেটা বলছিলেন যে ওই যে আমরা সহনীয় অবস্থায় কতটা আছে সেটা জানতে চাচ্ছিলাম, আপনার কাছে কি মনে হয় স্যার? এবং এই যে প্রবীণ জনগোষ্ঠী যারা আছে তারাও এটাকে কতটা স্বচ্ছন্দ বোধ করেন আপনারা? কুমিল্লা শহরটা কিন্তু একসময় খুব পরিচ্ছন্ন শহর হিসাবে পরিচিতি ছিল এটার, এবং ব্যাংক এবং ট্যাঙ্কের জন্য পরিচিত ছিল, এবং এই যে ট্যাঙ্কগুলো যেগুলো ছিল এগুলো সুপেয় পানি যেগুলো ব্যবস্থা সেগুলো ছিল। সাপ্লাইয়ের পানি তো তখন খুব একটা মানুষ করতো না, নিচের থেকে উঠে তো আর এই যে পুকুরের পানি ব্যবহার করতো। কিন্তু আস্তে আস্তে হলো কি যে এগুলো ভরাট হওয়া শুরু হয়ে গেল। এগুলো বেশিরভাগই কিন্তু যতটা আবাসিক কারণে তার চেয়ে বেশি হলো কমার্শিয়াল কারণ। আর আরেকটা জিনিস হচ্ছে যে কুমিল্লা শহরটা তো স্যার যে কথাটা আগেও বলেছিলেন যে শিক্ষা সংস্কৃতির জন্য অত্যন্ত সমৃদ্ধশালী একটা জায়গা এটা। এখান থেকে এই জায়গাটার থেকে অনেক প্রতিভাবান লোক এখান থেকে বেরিয়ে আসছে। এখানে যে ভালো ভালো রাজনীতিবিদ থেকে শুরু করে সাহিত্যিক, শিল্পী, ভালো ভালো খেলোয়াড় এই মাটির থেকে কিন্তু তৈরি হয়েছে। কিন্তু সেই জায়গাটা কেমন যেন আমরা এখন যেটা দেখি যে আমাদের যে বিশেষ করে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগে আমরা যেটাকে বলতাম যে এই জায়গাগুলো হচ্ছে আমাদের জ্ঞান চর্চা, অনুশীলন এবং অন্বেষণের জায়গা, শিক্ষার্থীরা
পরিবেশে যখন ঢুকে তখন তারা নিজকে তৈরি করার যে পরিবেশটা তখন ছিল, তখন মনে হয়েছে যে এটা জ্ঞানের নদীর মধ্যে এসে তারা ঢুকছে। আমার কাছেও তখন মনে হয়েছে যে একটা এখানে জ্ঞানের চর্চা অনুশীলন আমি নিজকে ডেভেলপ করবো এখানে। কিন্তু সেই জায়গাটা কেমন যেন আস্তে আস্তে শিক্ষার মানের সাথে এটা একটা সম্পর্ক আছে বলে আমি মনে করি। এবং বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রে, ভর্তির ক্ষেত্রে যে অনিয়ম এবং অসদুপায়ের যে বিষয়টা, এটা কিন্তু একটা সুদূর প্রসারী একটা এফেক্ট কিন্তু আমাদের এই শিক্ষা ক্ষেত্রে কিন্তু এটা পড়েছে। এটা তো অনেক সময় লাগে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই যে মানুষের যে আগের মধ্যে যে একটা নৈতিকতার যে একটা দিক ছিল, যে ভালো দিকটা, পরিশীলিত অত্যন্ত আচরণের দিক থেকে, সব দিক থেকে যে মানুষের মধ্যে এই জিনিসটা যেন কেন আস্তে আস্তে যেন হারিয়ে গেছে এটা। তো যাই হোক, সব শেষে এই কথাটাই আমি বলবো যে শহরের অন্য জায়গার চেয়ে আমাদের এটা এখনো ভালো আছে, তবে এটা আরো অনেক সংস্কারের প্রয়োজন। যে জলবদ্ধতার একটা ব্যাপার আছে, যানজটের একটা ব্যাপার আছে, যে বিল্ডিংগুলো যেগুলো হচ্ছে অপরিকল্পিতভাবে, এগুলা যদি একটা সময় এসে এমন অবস্থা যদি দাঁড়ায় যে শহরটা বাসের অযোগ্য হয়ে যদি পড়ে, তো সেটার জন্য পুরো শহরকেই সেটা এফেক্ট করবে। এটা আমরা চাই না। এখন এটা রক্ষার একটা ব্যাপার, রক্ষা ব্যাপারটাকে সেটা একটু স্যার শুনবো আপনাদের দুজনের কাছে। তার আগে অবশ্য আমি বিরতিতে যাব। ফিরে এসে শুরু করতে চাই যে এই যে শিক্ষার্থী আছে, তরুণরা আছে, ছাত্রছাত্রীরা কেমন আছে, তারা কিভাবে বড় হচ্ছে, তরুণরা কিভাবে বড় হচ্ছে, এটা অভিভাবক হিসেবে আপনাদের কাছ থেকে একটু শুনতে চাবো। আমি একটু বিরতি নিই। স্যার, আপনাকে দিয়ে শুরু করি। যে জানতে চাচ্ছিলাম যে এখন শিক্ষার্থীরা কিভাবে বড় হচ্ছে, তরুণরা কি নিয়ে ব্যস্ত, অভিভাবক হিসেবে আপনি যদি বলেন, এবং এই যে সিটি কর্পোরেশন, এই যে নগর, সেখানে তাদের বেড়ে ওঠাটা কতটা সহায়তা করছে, সৃজনশীলভাবে বেড়ে উঠতে এই নগর কত তাদেরকে সহায়তা করছে? না, এটা খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমাকে। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে 1963 সনে বাংলা বিভাগে যোগদান করি শিক্ষক হিসাবে। তো এখন আমি 70 দশকের পর থেকে আমি যে জিনিসটা লক্ষ্য করছি, লেখাপড়ার যে ট্রেন্ডটা এটা বাণিজ্যিকরণের দিকে চলে যাচ্ছে। কমন লেখাপড়ার জন্য যে লেখাপড়া করা, জ্ঞান অর্জনের জন্য যে মানুষের যে একটা আকাঙ্ক্ষা, সেটা আস্তে আস্তে কেমন যেন অপসৃত হয়ে যাচ্ছে। এমন গার্জিয়ান, আমি কি বলবো, আমার গার্জিয়ানরা চাচ্ছেন যে কত তাড়াতাড়ি ছেলে পাশ করে একটা বড় চাকরি বাকরি করবে, বাজারমুখী শিক্ষা, সোজা কথা হলো বাজারমুখী শিক্ষা। আর বিশেষ করে এবং এই জন্য আমি কি বলবো, আমি বলবো যে রাজনীতির আমাদের যেভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে, আমাদের আমলে আমরা যখন ছাত্র ছিলাম তখন এতটা কিন্তু ছিল না। আমরা কোনো দলের লেজুর ভিত্তি করিনি, আমাদের আমলে লেজুর ভিত্তির ব্যাপারটা কিন্তু ছিল না। কুমিল্লার তরুণদেরকে যে বললাম যে সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে কতটা উপযোগী এখন কুমিল্লা? সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে আমি একই কথা আমি বলবো যে পলিটিক্যালি যত নাকি রাজনৈতিক আমাদের নেতৃবৃন্দ যতদিন পর্যন্ত তাদের সদিচ্ছা থাকবে, তারা যদি চান যে না তারা লেখাপড়া করুক, তাদের সঙ্গে ভিড়ার কোনো দরকার নেই। সিটি কর্পোরেশন, আমাদের যে নগর পিতা যারা হন, এই যে 5 বছর তো সিটি কর্পোরেশন কাজ করলো, সেখানে এই যে তরুণদের জন্য তারা কি কাজ করেছেন? এদিক থেকে বলতে গেলে আমি বলবো এখানে তাদের কোনো তাদের অ্যাক্টিভিটিস ছিল না তরুণদের জন্য। তারা শহর পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপারে বা রোড এবং বিভিন্ন পয়েন্টসগুলো মোটামুটি সুন্দর করার ব্যাপারে তাদের যে প্রচেষ্টা ছিল। কিন্তু তরুণদেরকে তাদের বিকশিত করার ব্যাপারে, যেমন তাদের খেলাধুলার জন্য যে মাঠের একান্ত অভাব আমাদের কুমিল্লাতে, আগে যাওয়া ছিল সেই মাঠগুলো এখন অনেকগুলোই মানে নিশ্চিহ্ন হয়ে গেছে। খেলাধুলা যদি করতে হয় এবং জাতীয় পর্যায়ে যদি যেতে হয়, অবশ্যই মাঠ থাকতে হবে, ভালো মাঠ ছাড়া খেলার। আমি স্যার আপনার কাছে আবার ফিরবো। আমি একটু মনিরুল হক চৌধুরী স্যারের কাছে আবার যাচ্ছি, যে যেটা বলছিলাম যে তরুণদেরকে এখন কিরকম দেখছেন, এবং তরুণদের বারবারই বলতে হচ্ছে সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে, শুদ্ধ নাগরিক হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে এই সিটি কর্পোরেশনে যেখানে মেয়র ছাড়াও কাউন্সিলররা থাকেন, তারা কতটা সহায়ক ভূমিকা পালন করছেন? এখানে যে শিক্ষার যে জায়গাটা, শিক্ষা প্রতিষ্ঠানের যে জায়গাটা,
এখানে এই প্রতিষ্ঠানগুলো থাকে শিক্ষকদের নিয়ন্ত্রণে, শিক্ষক প্রশাসনের নিয়ন্ত্রণে থাকে। এক্ষেত্রে কাউন্সিলর বা চেয়ারম্যান বা মেয়রদের এখানে কোনো ভূমিকা থাকে না। কিন্তু এখন একটা জিনিস হচ্ছে কি, যে জিনিসটা আমরা ইদানিং আমাদের তরুণদের মধ্যে যে জিনিসটা আমরা দেখছি, সেটা হচ্ছে যে তারা এখন এই যে জিপিএ 5 কিভাবে পাওয়া যাবে, সার্টিফিকেট কিভাবে সংগ্রহ করা যাবে, কিভাবে গোল্ডেন A+ পাওয়া যাবে, সেই দিকে তাদের ঝোঁক। এবং তারা এই যে বাণিজ্যিক যে শিক্ষাটা যেটা এবং কোচিং সেন্টারগুলোর দিকে, ক্লাসের চেয়ে তাদের ওইদিকে কিন্তু নজরটা তাদের সবচেয়ে বেশি। কিন্তু আরেকটা দিক হচ্ছে যে এই যে সাফল্যের যে একটা ব্যাপার, কিন্তু আমরা একটা কথা সবসময় আমরা বলি, সাফল্য পিছনে না গিয়ে তুমি তোমার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে, তোমার স্বপ্ন নিয়ে তুমি সামনে তুমি এগিয়ে যাও, এবং তুমি তোমার যে জ্ঞানের যে চর্চা এবং অনুশীলন এবং তোমার নিজকে বিকশিত করা, নিজকে জানা, নিজকে বুঝা, এই জিনিসটার দিকে তোমরা এগিয়ে যাও। কিন্তু এই জায়গাটা কিন্তু আমরা এখনো পরিশীলিত এবং আপনারা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থাকতেন, তা সেই সংগঠনগুলো এখন কুমিল্লাতে কি অবস্থা? এখন সংগঠন দুইটা দিক আছে। একটা দিক হচ্ছে যে সামাজিক সাংস্কৃতিক সংগঠন হলো একটা, আরেকটা দিক হচ্ছে যে ছাত্র সংগঠনগুলো। ছাত্র সংসদও থাকতে পারে। এখন ছাত্র সংগঠনগুলোর মধ্যে যারা থাকে সেখানে তাদের দলীয় দৃষ্টিভঙ্গি সেখানে কাজ করে এবং দলীয় নেতাদের নির্দেশ মতো তারা সেখানে কাজ করে। তাদের কাছে সেখানে দলের নেতা কি বলছেন সেটি তাদের জন্য সেখানে মুখ্য হয়ে যায়। আর আরেকটা দিক আছে যেটা যে সাহিত্য সংস্কৃতির যে জায়গাটা, যে জায়গাতে যেখানে আমরা দেখি, আমরা নিজেরাও শততর সংখ্যা আমরা করেছি বিভিন্ন সংগঠনের মধ্যে, তারপরে আবার যুব সংগঠন, বিভিন্ন সংগঠন, এদেরকে আমরা আমাদের যে সামাজিক দুর্নীতি বিরোধী কার্যক্রম আমাদের আছে, তারপরে আমাদের এই যে মাদক বিরোধী আমাদের কার্যক্রমগুলো আছে, আমাদের টিএবি, দুদুক, দুপরুক, এগুলোর সাথে আমরা এগুলোর সাথে আমরা জড়িত। এবং ওই জায়গাগুলিতে আমরা ছাত্রদেরকে আমরা নিয়ে আসি, এদেরকে আমরা যুক্ত করি একটা লক্ষ্যেই, যে তার মধ্যে একটা জাতীয় চেতনা তার মধ্যে তৈরি হোক, দুর্নীতি বিরোধী একটা চেতনা তৈরি হোক, একটা নৈতিকতা তার ভিতরে। আমি স্যার একটু বিরতিতে যাব, আবার ফিরে এসে দুজনের কাছে জানতে চাবো যে সুন্দর কুমিল্লার ঐতিহ্যের কথা আপনারা দুজনেই বলছিলেন, মানে এই যে নাগরিক সেবা দেওয়ার জন্য যে কুমিল্লা সিটি কর্পোরেশন, সেই সিটি কর্পোরেশন নাগরিক বান্ধব হওয়ার জন্য কি করবেন, কি করা উচিত? এই যে যারা নির্বাচিত হয়ে আসবেন কাউন্সিলর এবং মেয়র প্রার্থী, মেয়র হিসাবে, তাদের কাছে আপনারা কি চাচ্ছেন এই নগরের অভিভাবক হিসাবে, নাগরিক হিসাবে আপনারা আপনাদের কাছ থেকে শুনতে চাই। আমি একটু বিরতিতে যাচ্ছি স্যার, ফিরে এসে এই বিষয়ে আপনার কাছে শুনতে চাবো। অথবা আমির আলী স্যার, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি কি চাচ্ছেন, আপনার ব্যক্তিগত ইশতেহার, নাগরিক হিসাবে ইশতেহার এবং একজন অভিভাবক, এই নগরের তো আপনি একজন অভিভাবক, সেই হিসাবে যারা এই সিটি কর্পোরেশন নির্বাচিত হয়ে আসবেন মেয়র এবং কাউন্সিলর হিসাবে, তাদের কাছে আপনি কি চাচ্ছেন? এখানে তো জনগণের যেটা প্রথম চাহিদা বরাবরই বলা হয়ে আসছে এবং আমরা নিজেরাও দেখছি যে যানজট একটি বড় সমস্যা এবং জলাবদ্ধতা একটি বড় সমস্যা। হাইরাইজ বিল্ডিং উঠবে এটা কোনো ব্যাপার না, এটা উঠবেই, এটা আটকানো যাবে না, এটা হবে। কিন্তু কথা হলো যে হাইরাইজ বিল্ডিং যখন পরিকল্পিতভাবে, কারণ হাইরাইজ বিল্ডিং এর এই যে তাদের সুয়ারেজ সিস্টেমটা ওই ধরনের হওয়া উচিত। সুয়ারেজ সিস্টেম যদি যথাযথভাবে না হয়, তাহলে এই যে এতগুলো লোক একটা বিল্ডিং এর মধ্যে বসবাস করছে, তাদের এই সমস্ত সুয়ারেজ লাইন দিয়ে তাদের ব্যবহৃত পানি যাবে কোথায়? বর্জ্য অপসারণ হবে, বর্জ্য অপসারণের ব্যাপারটি আছে। বর্জ্য অপসারণের ব্যাপারটি এখনো অন্তত আমি প্রিমিটিভ, এখনো আমরা মানে ব্যক্তিগত উদ্যোগে সিটি কর্পোরেশন অবশ্য তারাও কিছু কিছু ভ্যান সরবরাহ করেছে কোনো কোনো এলাকায়। আমাদের এলাকায় বিশেষ করে আমরা ব্যক্তিগত পর্যায়ে আমরা ভ্যান দিয়ে বাড়ি বাড়ি থেকে বর্জ্যগুলো নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে ওরা ফেলে দেয়। কিন্তু এইভাবে তো চলবে না, এটাকে আধুনিকায়ন করতে হবে। বর্জ্যকে এটাকে ইচ্ছে করলে একটা কম্পোস্ট সারে পরিণত করা যায়। বর্জ্যকে যত্রত এমনি আমরা ফেলে দিচ্ছি, এতে কি কাজ হচ্ছে? যে জায়গায় ফেলছে সেখানে আবার আবর্জনার স্তূপ গড়ে উঠছে, আবার যেখানে ফেলা হচ্ছে সেখানকার কাছের লোকজন যারা বসবাস করে তারা আবার এটা প্রতিবাদ করে, বলে আমরা দুর্গন্ধে টিকতে পারি না। তো এ তো আচ্ছা শাখের করার মতো অবস্থা হলো, তাই না? তো সেই জন্য এরকম কম্পোস্ট সারে এগুলোতে পরিণত করা যায় কিনা সেগুলো চিন্তা ভাবনা করে আমি যারা নাকি আগামীতে যারা আসবেন মেয়র হয়ে, তাদেরকে এই পরিকল্পনা করতে হবে। এই যে বর্জ্যগুলো যে আমরা ফেলবো, সেগুলোকে ফেলবো না, সেগুলোকে আমরা কাজে লাগাবো, রিসাইক্লিং করে আমরা সেগুলোকে আমরা কাজে লাগাবো সবকিছুই। তারপরে রাস্তাঘাটগুলো, প্রত্যেকটা রাস্তার পাশে ড্রেন হতে হবে কাভার্ড ড্রেন,
অবশ্যই মাস্ট। কাভার ড্রেন যদি না হয়, শুধু যদি ড্রেন করে যায়, আমাদের লোকজন এখন অতটা সচেতন হয়নি। সবাই নিয়ে ড্রেনকে মনে করে আবর্জনা ফেলার জায়গা। তো ড্রেনে যদি আবর্জনা ফেলে তাহলে তো পানির প্রবাহ তো বন্ধ হয়ে যাবে, তাই না? তো কাজেই কাভার ড্রেন হতে হবে। আমি স্যার হয়তো আপনার কাছে ফিরবো, আমি একটু মনিরুল হক চৌধুরী স্যারের কাছে যাচ্ছি যে আপনি কি চাচ্ছেন? প্রথমে যে জিনিসটা করা উচিত হবে সেটা হচ্ছে প্রতি মাসে যদি সম্ভব না হয়, প্রতি 3 মাস অন্তর প্রত্যেকটা ওয়ার্ড, আমার এখানে 27টা ওয়ার্ড আছে, 27টা ওয়ার্ড আছে, জি। প্রতিটা ওয়ার্ডে তারা জনগণের মুখোমুখি অনুষ্ঠান তারা করবে। জনগণ কি চায়, কি তাদের সমস্যা, কি তাদের অভাব অভিযোগ, এই জিনিসগুলো তারা সেখানে শুনবে একটা। এবং তার ভিত্তিতে 27টা ওয়ার্ডে প্রতি কাউন্সিলর এবং মেয়ররা তাদের সাথে এইভাবে সংযোগ তৈরি করে তাদের সমস্যা অভাব অভিযোগগুলো তারা চিহ্নিত করে তারা একটা পরিকল্পনা তারা সেখানে করবে এবং সেই পরিকল্পনা মাফিক সেটা বাস্তবায়নের চেষ্টা করবে। আর আরেকটা দিক যেটা, সেটা হচ্ছে যে সিটি কর্পোরেশনের এই যে পাবলিক থেকে তারা ট্যাক্স নেয়, সরকারের থেকে তারা অনুদান পায়, বাহির থেকে তারা এবার যেমন ওই যে জিএইজেড থেকে যে টাকাটা যেটা আসছে ড্রেনের জন্য বাহির থেকে টাকাটা আসে। তো আমরা যে জিনিসটা চাইবো সেটা হচ্ছে যে তাদের মধ্যে সততা, নিষ্ঠা, আন্তরিকতা যেন তাদের থাকে। এই টাকাটা সঠিকভাবে তারা যেন এটাকে ব্যবহার করে, জনগণের চাহিদার সাথে সঙ্গতি রেখে, জনগণের ইচ্ছার সাথে প্রয়োজনের সাথে সঙ্গতি রেখে তারা যেন অগ্রাধিকারের ভিত্তিতে, যে জিনিসটা না হলেই নয়, নগরের মানুষের যে বসবাসের জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটাকে অগ্রাধিকার দিয়ে তাদের কার্যক্রমগুলো তারা করবে। আরেকটা জিনিস দেখা, যে নৈতিকতা, যে আমাদের যে তরুণদের মধ্যে যে নৈতিকতা যে অবক্ষয় আমরা যেটা দেখছি, এটাও একটা ছেলেদের মধ্যে একটা জাগরণ আমরা তৈরি করতে চাই। যে আমাদের শেষ করতে হবে, আমি একটু আবার আমির আলী স্যারের কাছে একটু যেতে চাই যে আগামীকাল ভোট, এই সেই ভোটে ভোটার উপস্থিতি আপনি কিরকম মনে করছেন, যে ভোটাররা কত, ভোটার উপস্থিতি নিয়ে যদি আপনি একটু বলেন। আমি মনে করি অন্যান্য বারের তুলনা থেকে এবারের ভোটারের সংখ্যা অধিক হবে এবং যদি সুষ্ঠুভাবে, যদি কোনো রকম ভয়ভীতি না থাকে, যদি আইন শৃঙ্খলার পরিস্থিতিটা যদি ভালো থাকে, ভোটারের যাবে, তাহলে ভোটার দিকে তারা প্রয়োগ করবে। মনিরুল হক চৌধুরী স্যার, আপনি যদি বলেন যে ভোটার উপস্থিতি এবং কালকে ভোটের দিন। এখানে ব্যাপারটা হচ্ছে যে দুজনই দলীয় প্রার্থী এবং মূল দলের লোকজন কিন্তু খুব সক্রিয়, তো তাদের একটা তৎপরতা থাকবে ভোটারদেরকে উপস্থিত করার জন্য। আর বিশেষ করে প্রতিটা ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরা সেটা আছে, প্রত্যেকটা প্রার্থী তারা ভোটারদেরকে নিয়ে আসতে চাইবে। তো সেক্ষেত্রে আমরা আশাবাদী যে সেখানে ভোটার যদি কোনো ধরনের অন্য কোনো ধরনের কোনো প্রভাব যদি সেখানে না থাকে, কোনো দুর্বসন্ধি যদি সেখানে না থাকে, অথবা ভোটারদের প্রভাবিত করে দূরে রাখার যদি কোনো ষড়যন্ত্র যদি সেখানে না থাকে, তাহলে অবশ্যই ভোটাররা সেখানে উপস্থিত হবে। তো আমরা যেটা চাই সেটা হচ্ছে যে একটা স্বচ্ছ পরিচ্ছন্ন একটা পরিবেশ, যে পরিবেশের মধ্যে ভোটাররা নিশ্চিন্তে নির্দ্বিধায় ভোট দিতে পারবে। আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, এবং আমাদের সবারই প্রত্যাশা থাকবে যে আগামীকাল যে ভোট গ্রহণ চলবে এবং ভোটের দিন, সেই ভোটের দিন কুমিল্লায় সকল নাগরিক যাদের ভোটাধিকার প্রয়োগ করার সক্ষমতা আছে, তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবেন। এবং আগামীকাল দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে ভোটের সময় আগামীকাল বিকাল 4টা থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত আমরা আপনাদের সঙ্গে থাকবো ভোটের সময় নিয়ে। এছাড়াও সময় টেলিভিশন আগামীকাল ভোট গ্রহণের পর থেকেই থাকবে উপস্থিত এই কুমিল্লাতে। আপনারাও নিশ্চয়ই সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন। আজকে আমাদের এই অনুষ্ঠান ভোটের সময় এই কুমিল্লা ময়নামতি শালবন বিহার থেকে শেষ করছি। দেখা হবে আগামী দিন। সারাদিন আপনারা সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন, ভোটের সময়ের সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ, দেখা হবে আগামী দিন।